ডক্টর ইউনূসকে আমরা খামু, এক কথাই শেষ। মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই। ভারত থেকে বিভিন্নভাবে এরকম উস্কানিমূলক কথা বলছেন বিজেপি নেতারা এবং এটি নিয়ে বাংলাদেশে এবার নতুন বৈঠক হলো। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। শেখ হাসিনার যেন দিন ফুরিয়ে এলো এবং শেষ আশাটুকু যেন থাকলো না বাংলাদেশের মাটিতে। এবার শেখ হাসিনাকে প্রতিহত করতে এবং যার পাওয়ার দেখান ইন্ডিয়া তাদেরকে প্রতিহত করতে সোচ্চার হলেন আমাদের বাংলাদেশের উপদেষ্টারা। প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আমাদের একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে। এদিকে ভিপি নূর বিএনপিকে নিয়ে তাদেরকে চাঁদাবাজ এবং বর্তমান সময়ের জন্য হাত বদল হয়েছে শুধুমাত্র। ঠিক আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজ ছিলেন ওরকমই চাঁদাবাজ রয়েছেন বিএনপির কিছু নেতারা। ঠিক এরকম কিছু কথা বললেন ভিপি নূর। সবকিছু কিছু পাগল ছাগল বলতেছে যে ডক্টর ইউনূসকে নাকি তুলার মতো উড়িয়ে ফেলবে। আরে ভাই, আপনি ভুলের মধ্যে আছেন, ওই ভুল থেকে বের হয়ে আসেন। ডক্টর ইউনূস কোনো তুলা নয় যে তাকে ফু দিয়ে উড়িয়ে ফেলবেন। তিনি লোহা, তিনি অনেক ওজন, তাকে সরাতে গেলে অনেক শক্তি লাগবে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ, একটা না বরং কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখায়। ভিপি নূর হতে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে শুরু করে বড় বড় রাজনৈতিক দলেরা কি কথাগুলো বলতেছে সে কথাগুলো শুনে তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সিস্টেমের বিন্দুমাত্র বদল হয় না। আপনি মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি, দখলবাজি একটা বন্ধ হয় না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে। সাকিব আল হাসান তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে, দাঁতের মাজনের বিজ্ঞাপনে, যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে হয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম যে আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত 16 বছরে 1,24,000 কোটি টাকা লোপাট করেছেন। তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া। এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার জন্য পরিবহন একটা গাড়িগুলোকে পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছেন। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছেন। সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্য তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দুমাত্র বদল হয় না। আপনি গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি, দখলবাজি একটা বন্ধ হয় না। ভোট দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারা করেছে। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই ভিপি নূরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণ-অভ্যুত্থানের চেতনা, দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইকুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নাই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইয়ের সাথে মহানগর কেন্দ্রীয় সবার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার, অধিনায়ক। তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড একটা ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন। তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা না কয়েকটা জেনারেশনের
ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি। তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয়। তো তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার মতো হয়েছে বলেছি। এই শাহজাহান খানদের মতো কিংবা ওসমান আলীদের মতো, ইনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছেন। আমি যে কথা বলছি, ইমরান খানের ইমেজকে তিনি ক্যান্সার হসপিটাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিকে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন। আমাদের এরকম ক্রিকেটার আছে, ধরেন এই আন্তর্জাতিক মানে একজন মেধাবী, কত সম্ভাবনার একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান, তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে, দাঁতের মাজনের বিজ্ঞাপনে। কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে আপনার বিষয়। তো কাঞ্চন ভাইকে, তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম করা হয় নাই। কাছ থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে, সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আমরা হই নাই। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ভারত, এদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই বলেও হুঁশিয়ারি তার। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিদায় করা হয়েছে, সেভাবে দেশের ছাত্র জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রতি আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মোকাবেলা করতে। তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার, প্রোপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ, অকার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের, আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং বিপি নুরুল হক নূর, কি জানি আরো এদেরকে চিনো সবাইকে, যাই হোক বড় বড় রাজনৈতিক দলেরা তারা সকলে কথা বলেছে। আবার কিছু ছাগল পাগল বলতেছে যে ডক্টর ইউনূসকে দুনিয়া থেকে সরাই দিবা। আরে ভাই রে, তোর মতো পাগল ছাগল হইয়া তো আর ওই ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জায়গায় বসে নাই। তত্ত্বাইতে 1000 গুণ ব্রেনওয়ালা মানুষও কিন্তু বাংলাদেশে আছে, যারা কিনা ঘাস খায়। সেগুলো উপদেষ্টা হওয়ারও, মানে প্রধান তো দূরের কথা, সামান্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি এমনি প্রধান উপদেষ্টা হয়ে গেছেন? না রে ভাই,
ডক্টর ইউনূসের মধ্যে মাল আছে বন্ধুরা, মাল না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে তারপর স্বাগতম জানিয়ে এনে তারপর তাকে প্রধান উপদেষ্টা বানায় না রে ভাই। এত সহজ না ভাই, এত সহজ ভাইবেন না ডক্টর ইউনূসকে, আর এত সোজা ভাইবেন না। তো যাক, বার কোনো কথা নাই, একটা কথা বলবো, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারাই করবে তাদেরকে আমরা রুখে দেবো, এটাই যে মূল কথা। আর হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশে দল মতের কোনো অভাব নাই, বিভিন্ন দল আছে, আর না হলে 200 দল বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশের প্রতিটা মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান শুরু করে সমস্ত দলের মানুষ কিন্তু এক এবং অভিন্ন হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, তাদের নিজেদের দল আছে, নিজেদের মারামারি হবে, হিংসা বিদ্বেষ থাকবে, আবার একই প্লেটে ভাতও খাবে, কিন্তু ভারতের বিদ্বেষীরা, ভারতের মতো কুলাঙ্গারা, এই ভারতে গু এবং মুদ খাবার দলগুলো আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, এটা বাংলাদেশে কোনো মানুষ সহ্য করে নিবে না ইনশাআল্লাহ। তো আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, এবং যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদের কালো হাত আমাদের ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। তো আর কোনো কথা নয়, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত এবং 1 ভাগ দিয়ে আলমে আর রহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার নীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।